জীবনের ক্যানভাসে যখন হতাশার কালো রং ছড়িয়ে পড়ে তখন মানুষ তার অস্তিত্বের অর্থ হারিয়ে ফেলে। প্রতাপ মুখার্জিও তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন। গত 10 বছর সাংবাদিকতা করার পর আজ বিকেলে তার এডিটর যখন জানিয়ে দিলেন যে তার লেখা আর পাঠকদের মন ছুঁতে পারছে না, তখন প্রতাপের মনে হলো তার সব লড়াই অর্থহীন। পকেটে একটা শক্ত ভাঁজ করা কাগজ, তার সুইসাইড নোট, সেটাই যেন এখন তার একমাত্র সম্বল। বাইরে তখন প্রবল ঝড় আর বৃষ্টি। প্রতাপ রানাঘাটগামী শেষ লোকাল ট্রেনের একটা ফাঁকা কামরায় উঠে বসল। কামরার ভেতরে টিমটিমে হলুদ আলো, যেন মরা মানুষের চোখের মতো নিষ্প্রভ। জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে প্রতাপ যখন জীবনের শেষ হিসেবটা কষছিল, ঠিক তখনই সে চমকে উঠল। তার ঠিক উল্টো দিকের সিটে, যেটা এতক্ষণ ফাঁকা ছিল, সেখানে হঠাৎই এক বৃদ্ধকে বসে থাকতে দেখল সে। পরনে সাদা ধুতি আর ফটুয়া, চোখে অদ্ভুত এক শান্ত দৃষ্টি। প্রতাপ অবাক হল, কারণ সে স্পষ্ট দেখেছিল কামরায় ওঠার সময় ওই সিটটা ফাঁকা ছিল। বৃদ্ধ কোনো কথা না বললেও তার উপস্থিতি প্রতাপের মনের ভেতর এক অজানা ভয়ের সঞ্চার করল। প্রতাপের মনে হলো আজ তার পালানোর পথ বন্ধ। ঠিক সেই মুহূর্তে কামরায় টিকিট চেকার বা টিটি এলেন। তিনি ঘুমন্ত যাত্রীদের ডেকে টিকিট চেক করতে করতে প্রতাপের কাছে এলেন। প্রতাপ তার মাসিক পাস দেখল, কিন্তু অবাক কাণ্ড, টিটি প্রতাপের উল্টো দিকে বসা সেই বৃদ্ধকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যাচ্ছিলেন। প্রতাপ যখন টিটিকে ওই বৃদ্ধের টিকিটের কথা জিজ্ঞেস করল, টিটি বিরক্ত হয়ে জানালেন যে ওই সিট সম্পূর্ণ ফাঁকা, সেখানে কেউ নেই। প্রতাপ বুঝতে পারল এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন, তাকে একমাত্র প্রতাপই দেখতে পাচ্ছে। ট্রেনটা ঝড়ের রাতে সাপের মতো দুলতে দুলতে এগিয়ে চলেছে। প্রতাপের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই রহস্যময় বৃদ্ধ যেন প্রতাপের মনের সব কথা পড়তে পারছিলেন। তিনি প্রতাপকে শোনাতে লাগলেন হাল ছেড়ে দেওয়া কিছু মানুষের গল্প। তিনি বললেন ডক্টর অরিন্দম বসুর কথা, যিনি একটা অপারেশন ব্যর্থ হওয়ায় নিজেকে শেষ করে দিয়েছিলেন। অথচ তিনি যদি আর একটা সপ্তাহ ধৈর্য ধরতেন, তবে একটা স্কুল বাসের দুর্ঘটনায় আহত 13টি বাচ্চার প্রাণ হয়তো তিনি বাঁচাতে পারতেন। তিনি বললেন তারক সান্যালের কথা, যিনি দেনার দায়ে আত্মহত্যা করেছিলেন। অথচ তার মৃত্যুর ঠিক পরের দিনই তিনি উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন, যা তার পরিবারকে বাঁচাতে পারত। বৃদ্ধের কথাগুলো প্রতাপের বুকের ভেতর তীরের মতো বিঁধছিল। ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে, তখন বৃদ্ধ তার আসল পরিচয় দিলেন। তিনি বললেন আজ থেকে ঠিক 50 বছর আগে তিনিও এই একই ট্রেনে উঠেছিলেন। তিনিও ছিলেন একজন ব্যর্থ প্রুফ রিডার, যিনি নিজের ছেলের মুখে দুধ তুলে দিতে না পারার গ্লানিতে এই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই ছেলেটি আর কেউ নয়, প্রতাপের বাবা কামাল চক্রবর্তী। আর এই বৃদ্ধ হলেন প্রতাপের দাদু নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথ প্রতাপকে সাবধান করলেন, দাদুভাই, আমার মতো ভুল করো না দাদুভাই। আত্মহত্যা কোনো মুক্তি নয়, ওটা একটা অনন্তকালের যন্ত্রণা, একটা বড় ভুল। ভোরের আলোয় নরেন্দ্রনাথের শরীরটা কাঁচের মতো স্বচ্ছ হতে হতে একসময় মিলিয়ে গেল। সিটটা আবার ফাঁকা হয়ে গেল। প্রতাপ রানাঘাট স্টেশনে যখন নামল, তখন সকাল হয়ে গেছে। সে আর মরেনি, সে বাড়ি ফিরে এলো। কিছুদিন পর খবরের কাগজে নিজেরই লেখা একটা পুরনো রিপোর্টের সুবাদে সে দেখল এক বিস্ময়কর ঘটনা। তার সেই রিপোর্টের ভিত্তিতে পুলিশ পুনরায় তদন্ত করে বলরাম সামন্ত নামের এক নির্দোষ ব্যক্তিকে জেল থেকে মুক্তি দিয়েছে। খবরের পাশে ছাপা হয়েছে বলরাম বাবু আর তার 10 বছরের মেয়ের ছবি। মেয়েটা বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, কিন্তু তার মুখে হাসি। প্রতাপ সেই ছবিটার দিকে তাকিয়ে রইল। সে ভাবছিল কাল রাতে সে নিজেকে ব্যর্থ আর অকেজো ভেবে শেষ করে দিতে চেয়েছিল, অথচ তার কলমের একটা আঁচড় আজ একটা বাচ্চার মুখে হাসি ফুটিয়েছে, একটা সংসারকে জোড়া লাগিয়েছে। প্রতাপ পকেট থেকে তার সেই ভাঁজ করা সুইসাইড নোটটা বের করে ছিঁড়ে ফেলল। সে বুঝতে পারল আমরা কেউ জানি না আমাদের বেঁচে থাকাটা অন্য কারোর জীবনের গল্পের কতটা জরুরি অংশ। জীবনের সুতোটা ছিঁড়ে ফেলা সহজ, কিন্তু ধরে রাখাটাই আসল লড়াই।